বড় সেটা না হলে বরং অবাক হতাম। অদ্ভুত ব্যাপার, দেখে মনে হলো খুব এডুকেটেড ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডের। সঙ্গে দুজন মেয়ে ছিল, দুজনের বিয়ের বয়স, কিন্তু আনম্যারিড মনে হলো। সিঁদুর তো দেখলাম না। অথচ যে পেশেন্ট সে এদের থেকে বয়সে কম, কিন্তু তার আবার বিয়ে হয়ে গেছে, ওনাকে এই বাড়ির বউ। কত রকমের ঘটনাই ঘটে এই সংসারে, কি বলবো, মানে যত দেখি তত আশ্চর্য হয়ে যায়। কোন হসপিটালে আছে? হ্যাঁ না, বলছি আপনাকে যেতে হলে কোন হসপিটালে যেতে হবে? আই মিন, বেশি দূরে হসপিটালটা হলে আপনি তো এই শোটা দেখতে পারবেন না। না না, হসপিটালটা বেশি দূরে না, এই খুব বেশি হলে 10 মিনিটের পথ। অ্যাকচুয়ালি আমার বন্ধুরই হসপিটাল, কিওর অ্যান্ড সাকসেস। আসলে আমি সব জেনেই রাজি হয়েছি। মানে পেশেন্টের কি খুব খারাপ অবস্থা? তুমি কেন জিজ্ঞেস করছো? তুমি তো আর পেশেন্টকে চেনো না। না না, আসলে আপনি থাকতে পারবেন কিনা সেটা বোঝার জন্য। কিন্তু দেখছি আমাকে নিয়ে ভীষণ কনসার্ন। সেটা অবশ্য ন্যাচুরাল, খুবই ভালো, কারণ তোমাদের এই স্বামী স্ত্রীর ঝামেলা ভবিষ্যতে দেখছি আমাকেই মেটাতে হবে, তাই না? আঙ্কেল বলুন না, পেশেন্টের কি খুব খারাপ অবস্থা? দেখো, নিউমোনিয়ার কেস তো খানিকটা তো বটেই, মানে যা কিছু হয়ে যেতে পারে। হওয়ার সম্ভাবনা একদম যে কাটিয়ে দিতে পারবো সেটা না। তবে একটা কথা, আবার গর্ব করে বলছি না, আমি যখন কেসটায় হাত দিয়েছি আশা করতে পারো যে পেশেন্টটা সুস্থ হয়ে উঠবে। তাই করুন আঙ্কেল, তাই করুন। কি বললে বুঝলাম না। বলছি আঙ্কেল, আপনি যেমন করে হোক ওকে বাঁচিয়ে দিন। আচ্ছা আবির, আমি যার কথা বলছি তুমি চেনো নাকি? না না আঙ্কেল, আমি কি করে চিনবো? আমি চিনি না। ওই তো আপনি বলছিলেন না, একটা অল্প বয়সী মেয়ের যদি প্রাণ চলে যায় সেটা কি ভালো হয়? খুব ভালো লাগলো জেনে, তোর মন যে কতটা নরম এই কথাই বোঝা গেল। আবার দ্য আদার সাইড ইজ, এত নরম মন হলে তোমার চলবে কি করে বাবা? হ্যাঁ, দুনিয়াটা না অনেকটাই কঠোর, পদে পদে অনেক আঘাত দেবে, তার মুখোমুখি হতে হবে তোমাকে। যে মানুষ একটা অচেনা মানুষের অসুস্থতার খবর শুনে এতটা আকুল হতে পারে, সেই দুনিয়ার আঘাত ফেস করতে পারবে তো? তবে একটা কথা ঠিক, তোমার এই কোয়ালিটির জন্যই তো আমার মিমির জন্য তোমাকে খুব পছন্দ। দেখো, পেশায় আমি ডাক্তার, এবং লোকে বলে আমি একজন সাকসেসফুল ডক্টর। মিমি আমার একমাত্র মেয়ে, আমার সর্বস্ব ওরই পাওনা। তুমি সত্যি করে বলো তো বাবা, মিমির জন্য যদি আমি পাত্র খুঁজতে বেরোতাম কোনো অভাব হতো না তো? কিন্তু তোমার মধ্যে আমি পেয়েছি খুব ভালো মানুষ হিসেবে 100 on 100। না আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারেননি। আমি একটা কথা বুঝতে পারছি না, ওরা আমাকে কেন বারবার আটকে দিচ্ছে, কেন আমাকে কিছুতেই যেতে দিচ্ছে না। মেয়েটা এদিকে হসপিটালে ভর্তি হয়ে আছে, অথচ আমি যতবার বলছি আমি যাচ্ছি ততবার বলছে তুমি এসো না, আমরা কাল ফিরে যাচ্ছি। এইভাবে একটা একটা করে দিন কাটাচ্ছে। এবার তো আর এভাবে বসে থাকা যাচ্ছে না মা। আজ আমি তাই ভাবছি ওদের ওখানে যাই। আর ওরা যদি ফিরে আসে তাহলে তো তোমার যাওয়াটাই সার হবে। কিন্তু এভাবে তো ঘরে বসে থাকা যায় না মা, এটা তো অসম্ভব হয়ে যাচ্ছে। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে যে কি অসহায় লাগছে কি বলবো। আমার নাতনিটার যে কি হইলো কিছুই বুঝতে পারতেছি না। আমি তো ঠিক থাকতে পারতেছি না তীর্থ। তুমি যদি যাও আমার একটু লয়ে যাবা। কি এমন অসুখ বাঁধাইলো কত যে হাসপাতালে দিতে হইলো। আপনি কি বলছেন সোনা জেঠি? আপনার শরীরও তো ততটা ভালো নেই। আপনি এত দূরে যেতে চাইছেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন তো। মায়াটারে তো না দেখে আর থাকতে পারতেছি না বৌমা। মনটা খুব খারাপ লাগতেছে, খালি মনের মধ্যে কু ডাক দিতেছে। কু ডাকবে কেন সোনা দিদি? কু ডাকের কি হয়েছে? কিচ্ছু তো হয়নি।
শালুকের শরীর খারাপ হয়েছে, ওকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হয়েছে দেখাবার জন্য। এছাড়া বুবলু তো ওখানে আছে, বুবলু একজন ডাক্তার, সেরকম হলে তার বড়দাকে সে ডেকে পাঠাবে না? এমনিতেই তো সব ব্যাপারে বড়দাকে খোঁজে ডাকে, শালুকের ব্যাপারে ওকে দূরে সরিয়ে রাখবে? কখনো হতে পারে? তুমি ব্যস্ত হও না সোনা দিদি, দেখো ওরা এলো বলে। তীর্থ, তুমি শুধু শুধু যেও না, আমার মনে হয় তোমার যাওয়াটাই সার হবে। আজকের দিনটা একটু দেখে নাও। আর একটা কথা শুনেছেন মা? কি কথা বড় বৌমা? আমি তো নদী দিঘিকে ফোন করেছিলাম, তাতে যা আবিরের সম্পর্কে শুনলাম, আমার ছেলের উপর আর কোনো আশা ভরসাই রইল না মা। কি হয়েছে গো? কি হয়েছে গো বৌমা? এই কথাটা কয়ে তো তুমি আমার চিন্তা আরো বাড়াই দিলা। অনেকক্ষণ কথাটা চেপে রেখেছিলাম, কিন্তু তারপর মনে হলো ও তো আমার একার ছেলে নয়, এই বাড়ির ছেলে, তাই সবাই জানুক আমার ছেলের কতটা বদল হয়েছে। আরে ঠিক করে বলো না, হেয়ালি করছো কেন? এভাবে বললে তো আমরা কিছু বুঝতে পারবো না। ওরা তো ডাক্তার দেখানোর আগে আবিরের ইউনিভার্সিটিতে গিয়েছিল, সেখানে আবির শালুকের দেখাও হয়েছিল, কিন্তু আবির শালুকের সঙ্গে এত দুর্ব্যবহার করে যে। সোনা জেঠি, আপনাকে আমরা কেউ এই বাড়ির কুটুম বলে ভাবি না, অভিভাবক বলে ভাবি। আপনাকে জেঠি শাশুড়ির মতোই ভাবি, তাই এই কথাগুলো বলতে আমার অস্বস্তি হলেও লজ্জা হচ্ছে না, কারণ আমি জানি আমার ছেলেকে আপনিও শাসন করতে পারেন। কি হয়েছে বলো না বৌমা? শালুকের সঙ্গে কি আবির দাদু ভাই খারাপ ব্যবহার করছে? মায়াটা তো গুমরে গুমরে, ওই জন্যই শরীর এত খারাপ করতেছে। আমি জানি কি ভাইবা কি করতেছে, আমি সব জানি। বুবলু ছিল তো, বুবলু কি করছিল? আর নদী দিঘি বা কি করছিলটা কি? ওখানে নিশ্চয়ই শুধু শুধু দাঁড়িয়ে থাকার জন্য যায়নি। মেয়েটা অজ্ঞান হয়ে গিয়েছিল জানো, আর সেই জন্যই ওকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। সে কি? এ কথাটা তো আগে বলনি বড় বৌমা? কেন বলনি? আমরা তো কেউ জানতাম না এই কথাটা, আমাদের বলা উচিত ছিল তো তোমার। কি করে বলবো মা? নিজের ছেলের লজ্জার কথা কি করে বলি বলুন তো? তবুও তো না বলে পারলাম না, বলে ফেললাম তো সবকিছু। এমন ছেলেকেও পেটে ধরেছিলাম। এর জন্য তুমি আবিরকে পুরোটা দায়ী করতে পারো না কমলিনী। জানি পারি না, আর এও জানি আবিরের মাথাটা কে বিগড়েছে। সত্যি কথা বললে যদি মাথা বিগড়ানো হয়, তাহলে কিন্তু আমার আর কিছু বলার নেই দিদি ভাই। আসল কথা হচ্ছে তোমার সত্যির সঙ্গে আমাদের সত্যির কোনো মিল নেই নীলাঞ্জনা। তুমি আমার ছেলের কানে বিষমন্তর দিয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে পারো না। তুমি যেটা করেছো সেটা গর্হিত অপরাধ। আরো একটা কথা তোমাকে বলি নীলাঞ্জনা, আমার ছেলে আবির কিন্তু নিজের ভুল বুঝতে পেরে একদিন শালুকের কাছে ফিরে যাবে, ওদের দুজনে মিলও হয়ে যাবে। মাঝখান থেকে তুমি তোমার পজিশনটাকে কোথায় নামিয়ে আনলে ভেবে দেখো একবার। আসছি একটু। কি দেখতে এসছিস আবির? কেন ছোটন, কেন? ও তো ওর বউয়ের শেষ অবস্থা দেখতে এসেছে। এই একটা ফোন করতো আবিরকে। সত্যি ছেলেটা যে কি করে না, আমরা তো এখন মারাত্মক টেনশনে পড়ে গেলাম। আমি আজ এর একটা শেষ দেখিয়ে ছাড়বো।